আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে চলেছি উপমহাদেশের এক মহাবীর, যিনি জাতিকে শিখিয়েছিলেন, দেখিয়েছিলেন এক নতুন দিগন্তের পথ। যিনি শিখিয়েছিলেন গোলামি করে নয়, বীরত্বের মতো লড়াই করে বেঁচে থাকা। যার সাহস, উদ্দীপনা, বীরত্ব আমাদের মাঝে এখনো অনুপ্রেরণা যোগায়। তিনি হলেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতু মীর। আজকে জানবো তার জীবনের শেষ যুদ্ধ। তার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তিনি যেভাবে ইংরেজ এবং কর্তৃত্ববাদী জুলুমকারীদের বিরুদ্ধে লড়ে গেছেন। গগন বিদারী শব্দে কামানের গোলা আঘাত করছে বাঁশের কেল্লায়। কামানের আঘাত দুর্ভেদ্য বাঁশের কেল্লাকে আহত করতে সক্ষম হলেও আহত করতে পারেনি তিতু মীরের সৈন্যদলের সাহসকে। আধুনিক অস্ত্রসজ্জিত জমিদার ও ইংরেজদের সমন্বিত বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তিতু মীরের সেনাবাহিনী। তাদের মনে নেই কোনো ভয়, নেই কোনো সংশয়, আক্ষেপ নেই, নেই গোলামীর জীবনে বেঁচে থাকার ইচ্ছা। তারা ন্যায়ের জন্য মৃত্যুকে পরম বন্ধু হিসেবে গ্রহণ করেছে। অশ্বারোহী ইংরেজ ও তাদের সাথে কৃষ্ণদেব রায়, কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, গৌরী প্রসাদ চৌধুরী ও দেবনাথ রায়ের মতো জমিদারের সমন্বিত বাহিনী লড়াই করছে তিতু মীরের বিপক্ষে। লেফটেন্যান্ট স্ট্রেট ঘোড়ার উপর বসে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণে ব্যস্ত। তার সাথে আছে বাসারাতের কালেক্টর আলেকজান্ডার। আলেকজান্ডার, তুমি তো আগেও এদের সাথে যুদ্ধ করেছো? জি স্যার। স্যার, তারা মূলত লাঠিয়ার, কিন্তু কারো কাছে বর্ষা ও তলোয়ার আছে। আমি যতই দেখেছি ততই অবাক হয়েছি। উইলিয়াম বেটিং বলেছিল বাঙালিরা কাপুরুষ। এমন ডলাকি সৈন্য গ্রেট ব্রিটেনেও আছে বলে আমার মনে হয় না। আমারও তো তাই মনে হয়। তাদের নেতার নামটা কি বলেছিল যেন? তিতু মীর। হাতের তালু ঘষতে ঘষতে গোবরা গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায় এর আগমন। তার মুখে বিনয় ও চাতুরতা মিশ্রিত হাসি। মাথা ইংরেজ লেফটেন্যান্ট স্টুয়ার্টের কাছে নত। স্যার, কেমন আছেন? স্যার, কেমন দেখছেন? জিতবো তো? আপনাকে আপাতত এ বিষয়ে চিন্তা করতে হবে না। আপনি এখন চলে গেলেই আমি খুশি হব। আহা, আচ্ছা, রাগ করছেন কেন? আমরা তো আপনারই লোক। আমাদের ভালো মানেই আপনাদের ভালো। সব স্বার্থের ব্যাপার। আপনার স্বার্থ আছে বলে তিতুমির দমনে আমাদের সাথে যোগ দিয়েছেন। স্বার্থ না থাকলে তো দিতেন না। আপনার উপস্থিতি আমাকে জঘন্য করে তুলেছে। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। রাগ করবেন না স্যার। আপনি মালিক, আমি ভৌত। চলে যেতে বলেছেন, চলে যাব। তবে আপনার সম্মানে ছোট একটা অনুষ্ঠান রেখেছি আজ রাতে। যদি উপস্থিত থাকেন অনেক ভালো লাগবে। কুর্নিশ অবস্থায় চলে গেল দেবনাথ রায়। কর্তৃত্বহীন জমিদারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলো না লেফটেন্যান্ট স্টুয়ার্ট। যেখানে একদল সেনা তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করছে, অপরদিকে একদল যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েও যাচ্ছে। তিতুমিরের লাঠির আঘাতে ধরাশয়ী অশ্বারোহী এক ইংরেজ সৈন্যের তরবারি ছিনিয়ে নিয়ে লাফ দিয়ে ঘোড়ায় চড়ে বসল তিতুমির। কামানের গলা মুহুর্মুহু আঘাত করছে বাঁশের কেল্লাকে। হঠাৎ গর্জে উঠল তিতুমির। তার কণ্ঠে আওয়াজ কামানের গর্জন থেকেও শক্তিশালী। প্রিয় ভাইরা, আজ বাংলার মাটি সাহসী। এই মাটি থেকে ফসল ফলানো চাষিরা সাহসী। আজ বাংলার হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই সাহস। আমাদের ক্ষুদ্র জীবনে প্রতিটা মুহূর্ত মৃত্যুবরণ করেছি, গোলামি করেছি নরপশু ও জমিদার ও ইংরেজদের। মৃত্যু আমাদের কাছে নতুন নয়। আজ নারকেল বাড়িয়ার মাটি এই পিশাচরদের রক্তে রক্তে সিক্ত করব। সবাই এগিয়ে যাও, আল্লাহু আকবার। তিতুমির ঘোড়ার লাগাম হাতে কিছুক্ষণের জন্য স্থির হলো। দাবানলের মতো তার শব্দ হতে নিঃসৃত আগুন সকল যোদ্ধার হৃদয়ে ছড়িয়ে পড়ল। ক্ষুধার্ত সিংহের মতো তারা ঝাঁপিয়ে পড়ল শত্রুপক্ষের উপর। সৈয়দ তিতু মীর নিসার আলী ওরফে তিতু মীরের সাথে গোলাম মাসুম এসে দাঁড়ায়। তিতু মীরের ভাগ্নে, প্রিয় অনুচর এবং সেনাবাহিনীর অধীনায়ক গোলাম মাসুম ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, মামা, আমরা কি পারবো? মৃত্যুর আগে যদি পরাজয়ে ভয় আমাদের হৃদয় আকাশকে আচ্ছন্ন করে, তবে পারবো। মনে রেখো গোলাম মাসুম, যখন তোমার হৃদয়ে বজ্রপাতের জন্য মেঘতার সত্যের সূর্যকে ঢাকার প্রয়োজন হবে না, তখন তুমি অজয় হবে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের বিরুদ্ধে যুদ্ধ। যে এই যুদ্ধে সফল হবে, দুনিয়া ও আখিরাত তার। তিতুমির ঘোড়ায় চড়ে দ্রুত এগিয়ে শত্রুর দিকে ছুটে যায়। গোলাম মাসুম হাতের তরবারিকে আরো মজবুত করে ধরে। তরবারি শত্রুর শরীর থেকে মাথা আলাদা করে দেয়। গোলাম মাসুম কেন যেন মৃত্যুর সংজ্ঞা ভুলে যায়। এই যুদ্ধ তার প্রথম যুদ্ধ নয়, কিন্তু এ যুদ্ধে যেন নবজাগরণ খুঁটে পাচ্ছে। তার এখনো মনে পড়ে জমিদারের বিরুদ্ধে তার প্রথম যুদ্ধের কথা। তখন সৈন্য সংখ্যা এত বেশি ছিল না। যুদ্ধ ছিল মুসলিমদের উপর অনৈতিক কর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। আজকের যুদ্ধ শুধু ন্যায় অন্যায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকের যুদ্ধ নিজের আত্মাকে ও জমিদার ও ইংরেজদের হাত থেকে মুক্ত করার। গোলাম মাসুম একবার বীর দর্পে যুদ্ধ করা তিতুমিরের দিকে তাকালো। সে যুদ্ধে মনোযোগী হয়। তিতুমিরের জীবন সহজ নয়, কখনোই ছিল না। শৈশবের রোগাক্রান্ত দুর্বল শিশু থেকে বাংলার বিখ্যাত কুস্তিগির, হজব্রত পালনে মক্কায় গিয়ে নিজের জীবনকে পুনরায় আবিষ্কার থেকে 24 বরগুনার নদিয়া ফরিদপুর দখল করে নিজেকে বাদশাহ ঘোষণা। জীবন ও মৃত্যু খুব কাছ থেকে দেখা হয়ে গেছে। তার চোখের সামনে এখনো ভেসে ওঠে বাঁশের কেল্লা তৈরির সময়কার কথা। এতদিন বাঁশ ও কাদামাটি দিয়ে দুর্গটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে, আজও কি পারবে? প্রশ্নটি উত্তর জানালেই তিতুমিরের। যখন মোল্লাহাটির কুটিয়াল ডেভিচ ও জমিদারের সম্মিলিত আক্রমণ করেছিল তখন সে পেরেছিল, যখন বারাসাতের কালেক্টর ও জমিদার বাহিনী আক্রমণ করেছিল তখনও পেরেছিল। আজ কেন পারবে না? তাকে পারতেই হবে।
তাদের পারতেই হবে। তিতুমির আকাশের দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, হে সর্বশক্তিমান, সাহায্য করুন, সাহায্য করুন, সাহায্য করুন। তিতুমিরের পক্ষে যুদ্ধ করেছে গোপাল দাস। তিতুমির মানুষটা তার খুবই প্রিয়। জমিদারের কর পরিশোধ না করার কারণে যখন জমিদারের লোকজন তাকে মারধর করছিল, তিতুমির তাকে সাহায্য করে। একজন আরেকজনের ভাই হতে যে রক্তের এবং ধর্মের সম্পর্কের কোনো প্রয়োজন নেই তা তিতুমিরের কাছ থেকে শিখেছে। তিতুমির বাদশাহ হিসেবে ঘোষণা করার পর এতটা বিনয়ীভাবে কথা বলে যে তাকে নিজের পরিবারের মতো মনে হয়। গোপালের মতো হিন্দু সম্প্রদায়ের অনেকেই তিতুমিরের হয়ে যুদ্ধ করছে। তিতুমির প্রায় বলে, এদেশের হিন্দু মুসলিম একই জমিতে জন্মানো দুইটি ফুল, গন্ধ হয়তো ভিন্ন, রং হয়তো ভিন্ন, কিন্তু একে অপরের সাথী ও দুইটি ফুলের মিলিত সৌরভ সারা বিশ্বের কাছে ভ্রাতৃত্বের উদাহরণ সৃষ্টি করবে। লেফটেন্যান্ট স্টুয়ার্ট গম্ভীর মুখে যুদ্ধ অবলোকন করছে। সে চিন্তা করেনি এ যুদ্ধ এতক্ষণ পর্যন্ত চলবে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এত সুসজ্জিত দক্ষ বাহিনী নিয়ে এসেও কি তাকে পরাজিত হতে হবে? তার কপাল বেয়ে ঘাম বেরিয়ে পড়ে। বাঁশের কেল্লা এত মজবুত হতে পারে তা সে ভেবে বারবারই অবাক হচ্ছে। এত উদ্ভাবনী ক্ষমতা, সাহস, শক্তিশালী বাঙালি সে ইংরেজ উপনিষেধবাদকে ভোগাবে তা সে আন্দাজ করতে পারে। আলেকজান্ডার তার পিছু এসে দাঁড়ায়। স্যার, যুদ্ধে তিতুমির মারাত্মকভাবে আহত হয়েছে। পরিস্থিতি আমাদের দিকে ভালো। স্যার, আপনি কি খুশি নন? তিতুমিরকে কি জীবিত আনা যাবে? বলতে পারছি না স্যার। যদি অনুমতি পাই একটি কথা বলতে চাই। তিতুমিরকে মৃত দেখায় ইংরেজ উপনিষেধবাদীদের জন্য মঙ্গলজনক। তিতুমির এবং গোলাম মাসুম কেউ যদি এখান থেকে বেঁচে যায় তা আমাদেরকে আরো ভোগাবে। আমারও তাই মনে হয়। আগুনকে দাবানলে পরিণত হওয়ার আগে নিভিয়ে দেওয়া উচিত। এখন যত দ্রুত সম্ভব যুদ্ধে ইতি টানো। আলেকজান্ডার প্রস্থান করলো। কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে। লেফটেন্যান্ট স্টুয়ার্ট ক্লান্ত লাল আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। প্রায় ধ্বংস হয়ে যাওয়া বাঁশের কেল্লার ভেতর রক্তাক্ত তিতুমিরকে শোয়ানো হয়েছে। তার পাশে ক্রন্দনরত গোলাম মাসুম এবং অন্যান্য অনুসারী। একজন আহত গোপাল দাসকে কাঁধে করে বাঁশের কেল্লার ভিতরে নিয়ে আসলো। সে আর বেঁচে নেই। তিতুমিরের কাছে সবকিছুই ঘোলাটে লাগছে। তার কান্না পাচ্ছে। সে শুনতে পাচ্ছে তার দাদি তাকে ডাকছে। তিতুমির, তিতুমির, কিভাবে কতকত করে তিতা ওষুধ খেয়ে ফেললি? এই তিতামির, এই আমার তিতুমির। তিতুমির তার মাকে দেখতে পাচ্ছে। সে মুচকি হাসছে। তিতুমির তাকে বলছে, মা, একবার মাথায় বিলি কেটে দাও না, একবার আর একবার। সে তার বাবাকে দেখতে পাচ্ছে। তার বাবা তাকে বলছে, ভয় পাচ্ছিস কেরে বোকা? ভয় পেতে হয় না। আমাদের রক্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্ত। গোলাম মাসুম তিতুমিরকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে। তার ভেতর শূন্যতা বিরাজ করছে। সে কিছু চিন্তা করতে পারছে না। সে অস্পষ্ট সুরে তিতুমির কণ্ঠে কালিমা শুনতে পেল। এই কি ছিল তিতুমিরের শেষ কালিমা? গোলাম মাসুম নির্বাক, প্রকৃতি নির্বাক। আজ সকলে যেন পাথরের মূর্তি। তাদের চোখ থেকে অঝরে রক্ত ঝরছে। এই অশ্রু হয়তো থেমে যাবে, কিন্তু তিতুমির কি আরো ফিরে আসবে? গ্রেপ্তার করা হয়েছে গোলাম মাসুম এবং বাঁশের কেল্লায় অবস্থান করা অন্যান্য সৈন্যদের। লেফটেন্যান্ট স্টুয়ার্ট তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তাদের অশ্রুসিক্ত চোখে পরাজয়ের কথা লেখা নেই। তারা বীরত্বের প্রতীক। তাদের চোখ বীরত্বের প্রতীক। এই চোখের আগুন ঝলসে দিতে পারে এই দৃঢ় পৃথিবী। মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আজ ফাঁসির মঞ্চ ভীত।